ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো এলআরএনআর ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা তোমাদের পড়াতে চলেছি অষ্টম শ্রেণীর ভাষাচর্চা বইটির নির্মিতি অংশেতে যে প্রথম অধ্যায়টি রয়েছে বাংলা প্রবাদ। অর্থাৎ এই বাংলা প্রবাদ নিয়ে আজ আমি তোমাদের কাছে আলোচনা করব। তো বাংলা প্রবাদ বা বলা যেতে পারে প্রবাদ, এই প্রবাদ কি, সেই প্রবাদ কি বুঝতে গেলে আমরা একবারে প্রথম থেকেই শুরু করি। তো আমরা দেখো একজন আরেকজনের সঙ্গে কথা বলি, তো সেই কথা বলার মাধ্যমে কি করি না, কথা বলার মাধ্যমে আমরা আমাদের মনের আবেগগুলো বা মনের ভাবাবেগগুলো বা মনের চাহিদাগুলো অন্যকে জানাই বা আমার মনের বক্তব্য অন্যর কাছে প্রকাশ করি। ঠিক একইভাবে অন্যরাও আমার কাছে করে। অর্থাৎ এই যে কথা বা ভাষা, এই কথা বা ভাষার দ্বারা আমাদের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করি, অন্যরা তাদের মনের ভাব আমাদের কাছে প্রকাশ করে। এই কথা বা ভাষার অধিকারী হচ্ছে একমাত্র মানুষ। অন্যান্য প্রাণীদের মধ্যে এই কথা বা ভাষা নেই বলেই তারা অনুন্নত বা সেই প্রাণীর সাধারণ প্রাণীর পর্যায়েতেই থেকে গেল। কিন্তু মানুষ একমাত্র ভাষা বা কথার অধিকারী হয়ে উঠল বলে তারা কিন্তু সে আদিম গুহা মানব জীবন থেকে আজকে এত উন্নতি, অর্থাৎ অন্য সমস্ত প্রাণীদের থেকে মানুষ হয়ে উঠল সর্বশ্রেষ্ঠ প্রাণী বা সর্বশ্রেষ্ঠ জীব। কারণ মানুষ এই ভাষার দ্বারা আস্তে আস্তে নিজের মনের ভাব প্রকাশ করে তার সভ্যতার উন্নতি ঘটিয়েছে। এবার একটা বিষয় তোমরা খেয়াল করবে যে দেখবে মানুষের এই যে পৃথিবীতে বহু ভাষা রয়েছে, পৃথিবীতে প্রায় 4000 ভাষা রয়েছে বলে ভাষাবিজ্ঞানীরা মনে করেন। এবার আমাদের অনেক ক্ষেত্রেই এক ভাষাভাষীর মানুষ আর এক ভাষাভাষীর মানুষের কথা ঠিক মতন বুঝতে পারে না। একটা আমাদের সাধারণত কী হয়, আমরা বড্ড জোর বাংলা জানি, হিন্দি জানি, ইংরাজি জানি। আমরা হয়তো আসামে গেলাম, সেখানেতে মানুষরা যখন অসমিয়া ভাষায় কথা বলবে সেটা আমরা বুঝতে পারবো না। কিংবা আমরা হয়তো উড়িষ্যাতে গেলাম, সেখানে মানুষরা উড়িয়া ভাষায় যখন কথা বলবে বুঝতে পারবো না। ঠিক একইভাবে ওখানকার মানুষরা যখন এখানেতে আসবে, আমরা যখন বাংলা ভাষায় কথা বলবো তারাও হয়তো বুঝতে পারবে না। তো ভাষা যদিও মানুষের ভাব প্রকাশের বাহন, কিন্তু সব ভাষাই যে একটা মানুষ জানবে তার কোনো অর্থ নেই। কোনো মানুষ মাত্র তার মাতৃভাষাটাই ভালোভাবে জানে, আবার কোনো মানুষ হয়তো তার মাতৃভাষার পাশে আর দু একটা ভাষা হয়তো জানে। অন্ততকে পৃথিবীর প্রায় 4000 ভাষাকে প্রত্যেকটা মানুষ কেউই জানে না সেইভাবে। অর্থাৎ ভাষা যেমন মানুষের ভাব প্রকাশ করে, তেমনি ভাষার একটা সীমাবদ্ধতা রয়েছে। প্রত্যেকটা ভাষাভাষী মানুষেরই নিজস্ব একটা মাতৃভাষা রয়েছে। এই মাতৃভাষাতে সে যতটা সাবলীল, যতটা সে ভালো করে বোঝে বা বোঝাতে পারে, অন্য ভাষা কিন্তু সে ততটা ভালো বোঝে না বা ঠিক মতন বোঝাতে পারেও না। এটা হচ্ছে একটা ভাষার সীমাবদ্ধতা, যে আমরা সবাইকার সঙ্গেই যে আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো ঠিক তা নয়। আমরা ভাষার সাহায্যে মনের ভাব প্রকাশ করব, অকপটভাবে মনের ভাব প্রকাশ করব একমাত্র আমি যে মাতৃভাষাতে কথা বলি ঠিক সেই মাতৃভাষাতে আর যারা কথা বলে। অর্থাৎ আমি যেমন বাংলা ভাষাতে কথা বলি, তেমনি বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গেই আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো বা তারাও ঠিক একইভাবে করতে পারবে। আবার এইবার যদি তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই যে ভাষাগুলো যখন প্রয়োগ করি বা বাক্যগুলোকে প্রয়োগ করি, তখন সব বাক্য বা ভাষাই কিন্তু যে একটা সরাসরি অর্থ প্রকাশ করে তা নয়। অনেক সময় আমরা এমন কথা বলে থাকি, চলতি ভাষাতে এমন কথা বলে থাকি যেগুলো কিন্তু ঠিক বাইরের অর্থটা বা আক্ষরিক অর্থটা প্রধান না হয়ে একটা অন্য কোনো বা অন্তর্নিহিত অর্থকে কিন্তু ইঙ্গিত করে। যেমন ধরা যাক, আমি কয়েকটা উদাহরণ দিয়ে যদি বিষয়টাকে বোঝাই, যে হঠাৎ করে দেখলে যে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, স্কুলেতে গিয়ে দেখলে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, এবং শুধু রুটিনই নয়, তার সঙ্গে গাদা সিলেবাসও দিয়ে দিয়েছে। তো সেই মুহূর্তে আর হয়তো খুব জোর 1 সপ্তাহ বা 10টা দিন সময় আছে, সেই মুহূর্তে হঠাৎ করে গাদা সিলেবাস দিয়ে একটা রুটিন দিয়ে দিল। তখন আমরা অনেক সময় বলে থাকি যে চোখে সর্ষের ফুল দেখছি, অর্থাৎ পরীক্ষার চাপেতে বা পড়ার চাপেতে চোখে সর্ষের ফুল দেখছি। এই যে চোখে সর্ষের ফুল দেখছি বা চোখে সর্ষের ফুল দেখা, নিশ্চয়ই কথাটা
তোমরা আক্ষরিক অর্থে ব্যবহার করলে না। অর্থাৎ বাস্তবিক পরীক্ষার রুটিন দেখে বা সিলেবাসের যে পরিমাণ দেখে আমার সত্যি করেই যে চোখে সর্ষের ফুল দেখছি তা নয়। আসলে চোখে সর্ষের ফুল দেখছি কথাটার তখন তোমরা একটা অন্তর্নিহিত অর্থে প্রকাশ করলে। কী সেই অর্থ? না একটা দিশেহারা হয়ে পড়েছি বা ঠিক কী করবো ভেবে পাচ্ছি না, এই এত বড় সিলেবাসকে এই অল্প দিনের মধ্যে কিভাবে আয়ত্তে আনবো, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেব, এটা ভেবে পাচ্ছি না। অর্থাৎ চোখে সর্ষের ফুল দেখা কথাটা ঠিক বাহ্যিক দিক থেকে অর্থ না হয়ে দেখো একটা অন্তর্নিহিত অর্থে প্রকাশ করলে তোমরা। এই যে একটা ভাষাকে বা একটা বাক্যকে ঠিক বাহ্যিক দিক থেকে ব্যবহার না করে তার অর্থটাকে বাইরের দিক থেকে না ধরে একটা অন্তর্নিহিত অর্থতে ব্যবহার করা, ঠিক এই জায়গা থেকেই কিন্তু প্রবাদের জন্ম। চোখে সর্ষের ফুল দেখা এটা একটা প্রবাদের উদাহরণ। আর একটা উদাহরণ যদি আমরা দিই, খাল কেটে কুমির আনা। অনেক সময় দেখা যায় যে আমরা যাকে বন্ধু বলে আমাদের কাছাকাছি আসতে দিলাম বা তার সঙ্গে সম্পর্ক গড়লাম, নিজেই হয়তো তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি, সে হয়তো খুব ভালো মানুষ দেখে, পরবর্তীকালে দেখা গেল সে সুযোগ বুঝে আমার ক্ষতি করলো। অর্থাৎ তার সঙ্গে বন্ধুত্ব কিন্তু আমি নিজে যেচেই করেছি। কেন করেছিলাম? না সেই সময়তে দেখেছিলাম যে সে হয়তো খুব ভালো মানুষ, সে হয়তো আমাকে অত্যন্ত সুযোগ সুবিধা দেবে বা আমাকে অনেক সময় সাহায্য করবে বা তার ব্যবহার আচার আচরণ ভালো ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্যের নিরিখে আমি তার সঙ্গে যেচে বন্ধুত্ব করেছিলাম। কিন্তু একটা সময় দেখা গেল সেই আমার ক্ষতি করলো। তখন আমরা কি বলি? যে খাল কেটে কুমির এনেছি। বাস্তবিক খাল কেটে কুমির আনা কথাটা এইখানেতে নিশ্চয় বাইরের দিক থেকে তুমি প্রয়োগ করলে না, বাইরের দিক থেকে বাইরের অর্থটাকে আমরা ব্যবহার করলাম না। হ্যাঁ, এখানেতে খাল কেটে কুমির এনেছি, কুমিরটাকে আসলে ওই বন্ধুটি, বিশ্বাসঘাতক বন্ধুটি। আর খাল কেটে কুমির এনেছি, যেহেতু বন্ধুত্বটা আমি যেচে পড়ে করেছি, তাই কথাটাকে অন্তর্নিহিত অর্থে প্রকাশ করলাম যে খালটা কেটে ওই কুমিররূপী বন্ধুটাকে যেন আমিই এনেছি এবং শেষে আমি আমার নিজের পায়েতেই কুড়ুলটা মারলাম, হ্যাঁ, বা নিজের বিপদ ডেকে আনলাম। তাহলে এই যে অর্থগুলো, খাল কেটে কুমির ডাকা বা চোখে সর্ষের ফুল দেখা, এই বাক্যগুলোকে বোঝা যাচ্ছে যে আমরা সাধারণ অর্থে ব্যবহার না করে একটা অন্তর্নিহিত অর্থেতে কিন্তু ব্যবহার করছি। অথচ কিন্তু মাতৃভাষার মধ্যে এখানে কোনো অন্য ভাষার যে প্রসঙ্গ আসছে তা নয়। একই ভাষাভাষীর মানুষের মধ্যে এরকম একটা বাক্যকে, এই বাক্যগুলোকে কোনো অন্তর্নিহিত অর্থেতে প্রকাশ করা হয়, অন্য ভাষাভাষী মানুষের ক্ষেত্রে নয়, একই মাতৃভাষার ব্যবহারকারী মানুষের কাছে। এই যে একটা বাক্যকে কোনো অন্তর্নিহিত অর্থে প্রকাশ করার যে ধরন, এটা থেকেই জন্ম নেয় বা প্রবাদ প্রবচন এবং বাগধারা। প্রবাদ প্রবচন এবং বাগধারাকে আমরা অনেক সময়তে কিন্তু সমার্থক বলে ভেবে থাকি, কিন্তু বাস্তবিক তা নয়। বাগধারা হচ্ছে এরকম অন্তর্নিহিত অর্থযুক্ত কিছু শব্দ সমষ্টি, কিন্তু প্রবাদ হচ্ছে এরকম অন্তর্নিহিত অর্থযুক্ত একটা পরিপূর্ণ বাক্য। এটাই হচ্ছে বাগধারার সঙ্গে প্রবাদের পার্থক্য, অর্থাৎ গঠনগত দিক থেকে পার্থক্য আছে। বাগধারাও অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করে, এই বাগধারা তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছ। বাগধারাও অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করে, প্রবাদও অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করে। কিন্তু বাগধারার প্রবাদের গঠনগত বৈসাদৃশ্য হচ্ছে, বাগধারা হচ্ছে শব্দ সমষ্টি, সেটা একটা পরিপূর্ণ বাক্য নয়, কিন্তু প্রবাদ একটা পরিপূর্ণ বাক্য। তাহলে এই যে একটা পরিপূর্ণ বাক্যর দ্বারা যখন অন্তর্নিহিত কোনো একটা অর্থকে আমরা প্রকাশ করতে যাই, তখনই সেটা হয়ে ওঠে প্রবাদ। সুতরাং প্রবাদ বলতে আমরা বুঝবো তো প্রবাদের অর্থ কী? প্রবাদের এমনি আবিধানিক অর্থ হচ্ছে পরস্পর কথোপকথন। অর্থাৎ আমরা এই যে একে অন্যের সঙ্গে কথা বলছি, পারস্পরিক কথোপকথন চালাচ্ছি, এটাকেও প্রবাদ বলে। কিন্তু এই প্রবাদ মানে এই পারস্পরিক কথোপকথন অর্থে প্রবাদ আর আমরা যে প্রবাদ পড়ছি, এই দুটো কিন্তু এক নয়। সাধারণ যে পারস্পরিক কথোপকথন বা প্রবাদ, সেটাকে আর এক কথায় বলা যেতে পারে সংলাপ বা কথাবার্তা। কিন্তু আমরা যে প্রবাদের কথা বলছি সেটা কিন্তু এর সাধারণ সংলাপ বা সাধারণ কথাবার্তা নয়, সেটা একটা ইঙ্গিতগত অর্থ বা অন্তর্নিহিত অর্থের প্রকাশক। এছাড়াও প্রবাদ কি? পরম্পরাগত বাক্য। এইখান থেকে কিন্তু আমাদের মূল প্রবাদের বৈশিষ্ট্য আসছে। আমরা যে প্রবাদগুলো ব্যবহার করি সেগুলো পরম্পরাগত বা জনশ্রুতিমূলক।
পরম্পরাগত বা জনশ্রুতিমূলক কথাটার মানে হচ্ছে যে আমরা যে প্রবাদগুলো এখন ব্যবহার করি লেখালেখির ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে, এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, মানুষের জীবনেতে মানুষের মুখে মুখে দীর্ঘদিন ধরে চলে আসছে। এর রচয়িতা কে বা কে সৃষ্টিকর্তা সেটা আমরা জানি না, কিন্তু সেই সৃষ্টিটাকে অর্থাৎ সৃষ্টিকর্তার নাম জানা নেই, কিন্তু সেই সৃষ্টিটাকে আমরা ব্যবহার করে চলেছি নির্দ্বিধায়। সেই জন্যে প্রবাদ হচ্ছে একটা পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, অর্থাৎ দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে জন্ম জন্মান্তর ধরে চলে আসছে, বা বলা যেতে পারে বংশ পরম্পরাক্রমে চলে আসছে। তাই প্রবাদ হচ্ছে পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি। কিন্তু প্রবাদের যেটা আবিধানিক অর্থ, পরস্পর কথোপকথন, এটা কিন্তু আমাদের মূল আজকের পাঠ্য প্রবাদের বৈশিষ্ট্য নয়। আমাদের পাঠ্য প্রবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো পরম্পরা বা জনশ্রুতি, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমরা ব্যবহার করছি, ভবিষ্যতেও এর ব্যবহার হবে। এই প্রবাদের ইংরাজি শব্দ হচ্ছে প্রভার্ব। প্রবাদ যে শুধু বাংলাতেই আছে তা নয়, প্রবাদ ইংরাজি ভাষাতেও আছে, বলা যেতে পারে সব ভাষাতেই প্রবাদ আছে। কেননা প্রবাদের জন্মের মধ্যে আছে একটা বাস্তব জীবন, সেটা আমরা প্রবাদের বৈশিষ্ট্যতে পড়ব। তো যাই হোক, প্রত্যেকটা ভাষাতেই কিন্তু প্রবাদ ছড়িয়ে রয়েছে, সেটা লেখার ভাষাতেই হোক বা মানুষের মুখেতেই হোক। সেই হিসাবে ইংরাজিতে প্রবাদকে বলা হয় প্রভার্ব। এই প্রভার্বের অর্থ হচ্ছে সামাজিক সত্য ও জীবনজাত বাক্য, অর্থাৎ যে সমস্ত এই অন্তর্নিহিত অর্থ প্রকাশক বাক্যগুলি কোনো একটা সামাজিক সত্যকে প্রকাশ করে বা মানুষের জীবনের অভিজ্ঞতাকে প্রকাশ করে, তাকে ইংরাজিতে প্রভাব বলে। সুতরাং ইংরাজি যে প্রভাব আর বাংলা প্রবাদ বলা যেতে পারে একই, অর্থাৎ আমাদের বাংলা প্রবাদের বৈশিষ্ট্য কখনোই এই আবিধানিক অর্থটাকে মেনে চলে না, বরঞ্চ পারস্পরিক বাক্য, পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি বা সামাজিক সত্য ও জীবনবোধজাত বাক্য, এই কথাগুলোকেই বাংলা প্রবাদ মেনে চলে। অর্থাৎ বাংলা প্রবাদ বলতে আমরা বুঝছি আমাদের দৈনন্দিন জীবনযাপন বা কোনো সমাজ জীবনযাপন থেকে জন্ম নেওয়া অন্তর্নিহিত অর্থ প্রকাশক একটা পূর্ণ বাক্য, যেটা দীর্ঘদিন ধরে সমাজেতে চলে আসছে বা মানুষের মুখে মুখে চলে আসছে, সেগুলোই হচ্ছে প্রবাদ। এবার প্রবাদের এই সংজ্ঞা বা এই বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আরও কিছু আমরা বৈশিষ্ট্য দেখো প্রবাদের লিখেছি। প্রথমত, প্রবাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুই প্রকার অর্থ। ওই যে বললাম যে আমরা যখন প্রবাদ ব্যবহার করি তখন কিন্তু সেই প্রবাদের যে বাক্য সেটাকে কখনোই আক্ষরিক অর্থে ব্যবহার করি না। প্রবাদের সবসময় কিন্তু দুটো করে অর্থ থাকে, এবং বলা বাহুল্য অন্তর্নিহিত অর্থটাই হচ্ছে আমাদের প্রধান। প্রবাদ তৈরি হচ্ছে যে বাক্যটা দ্বারা, তার বাহ্যিক অর্থটা নয়, অন্তর্নিহিত অর্থটাই হচ্ছে প্রবাদের প্রধান অর্থ। সেই জন্যে প্রবাদের দুটোই করে অর্থ থাকে। যেমন এখানে একটা আমরা উদাহরণ লিখেছি, ঘুঁটে পড়ে গোবর হাসে, কিংবা কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই যে কথাগুলো, ঘুঁটে পড়ে গোবর হাসে, এই যে যখন কথাটার বাইরের অর্থটা কি, ঘুঁটে যখন পুড়ছে গোবর তখন হাসছে। তাহলে কথাটা দেখো বাইরের অর্থতে গ্রহণ করলে একটা সত্যিই যেন একটা ধাঁধার মতন তৈরি হয়ে যাচ্ছে, কেননা গোবর দিয়েই তো ঘুঁটে তৈরি হয়। তাহলে ঘুঁটে যদি পড়ে তাহলে পরোক্ষভাবে তো গোবরটাই পুড়ছে শুকনো অবস্থাতে। তাহলে ঘুঁটে পুড়ছে যখন গোবর হাসছে, কথাটার একটা যেন নিজের অর্থের মধ্যে একটা যেন বৈপরীত্য সৃষ্টি হয়ে যাচ্ছে, একটা যেন বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে। কেন বিরোধ সৃষ্টি হচ্ছে না, আমরা শুধু যদি ওটার বাহ্যিক অর্থটাকে বা বাইরের অর্থটাকে গ্রহণ করছি বলে। কিন্তু যখন এই ঘুঁটে পড়ে গোবর হাসে কথাটার অন্তর্নিহিত অর্থটাকে আমরা নেব, তখনই দেখা যাবে এই বিরোধটা আর থাকছে না। তো কথাটার অন্তর্নিহিত মানেটা কি, যে অন্যের ক্ষতি হওয়া দেখে আরেকজন মানুষ মানে আনন্দ পাচ্ছে। আমার প্রতিবেশীর হয়তো ক্ষতি হওয়া দেখে আমি আনন্দ পাচ্ছি, বা আমার ক্ষতি হওয়া দেখে আমার প্রতিবেশী আনন্দ পাচ্ছে। এই যে অন্যের ক্ষতিতে আরেকজনের আনন্দ পাওয়া, এটাকেই অন্তর্নিহিত অর্থে প্রকাশ করা হলো ঘুঁটে পড়ে গোবর হাসে এই বাক্যটার মধ্য দিয়ে। সুতরাং বুঝতে পারছি যে প্রত্যেকটা প্রবাদের দুটো করে কিন্তু অর্থ থাকে, একটা বাইরের অর্থ, একটা অন্তর্নিহিত অর্থ। বাইরের অর্থটা কিন্তু আদেও আমাদের কাছে গ্রহণীয় নয়,
বরঞ্চ বাইরের অর্থটা একটা বিরোধ মিশ্রিত একটা ধাঁধার মতন মনে হয়, কিন্তু অন্তর্নিহিত অর্থটাই আমাদের কাছে প্রধান গ্রহণীয়। দ্বিতীয় কি, প্রবাদ এককভাবে নয় সম্মিলিতভাবে সৃষ্টি। এই যে প্রবাদের অর্থের ক্ষেত্রে আমরা লিখেছি যে প্রবাদ হচ্ছে পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, মানে প্রবাদ দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা এখন যে প্রবাদগুলো ব্যবহার করছি, এই প্রবাদগুলো কে সৃষ্টি করেছে বা কবে সৃষ্টি করেছে সেটা আমাদের কারোরই কিন্তু জানা নেই। এই যে প্রবাদগুলো আমরা লিখেছি, ঘুঁটে পড়ে গোবর হাসে, কিংবা কারো পৌষ মাস কারো সর্বনাশ, তেলা মাথায় তেল দেওয়া, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ঠক বাঁচতে গাঁ উজাড়, এই যে প্রবাদগুলো আমরা সব লিখেছি, এগুলো কে সৃষ্টি করেছে বা কারা সৃষ্টি করেছে সেটাও জানি না, কবে সৃষ্টি হয়েছে সেটাও জানি না। আমরা শুধু ব্যবহার করে আসছি এবং ভবিষ্যৎ প্রজন্মও ব্যবহার করবে বা অতীতকালের মানুষরাও ব্যবহার করেছে, শুধু এইটুকুনি জানি। আমরা শুধু ব্যবহার করি, ব্যবহারকারী এই প্রবাদগুলো, কিন্তু এর সৃষ্টিকর্তা কারা সে সম্বন্ধে কিন্তু আমরা সম্পূর্ণভাবে অনভিজ্ঞ বা জানা নেই আমাদের। কারণ এই যে প্রবাদ হচ্ছে লোকসাহিত্যের অন্তর্গত একটা শাখা। যেমনভাবে তোমরা সেভেনেতে বা সপ্তম শ্রেণীতে বাগধারা পড়েছিলে, সেটা একটা লোকসাহিত্যের শাখা, তেমনি প্রবাদ প্রবচন হচ্ছে লোকসাহিত্যের একটা শাখা। আর এই লোকসাহিত্য কে সৃষ্টি করেছে বা কবে সৃষ্টি করেছে সেটা জানা যায় না, মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যায় বলেই এটা লোকসাহিত্য। আবার লোকসাহিত্যের আরেকটা দিক হচ্ছে, অনেক সময়তে দেখা যায় লোকসাহিত্যের অন্তর্গত ছড়া, ধাঁধা, প্রবাদ বা বাগধারা, এগুলো কিন্তু কোনো একজনা সৃষ্টি করে না। দীর্ঘদিন ধরে অনেকজনা একই কথা বলতে বলতে সেটা প্রবাদের আকার ধারণ করে। অর্থাৎ প্রবাদ কখনোই এককভাবে সৃষ্টি নয়, সম্মিলিতভাবে সৃষ্টি। অর্থাৎ প্রবাদ যবেই সৃষ্টি হোক না কেন, আমরা যে প্রবাদগুলো ব্যবহার করছি সেগুলো যবেই তৈরি হোক না কেন, সেটা কিন্তু কোনো একজন মানুষ করেনি, সম্মিলিত মানুষ মিলে করেছে। তাহলে কি বলবো, সম্মিলিত মানুষ একদিন বসে একটা আলোচনা করে এরকম প্রবাদ তৈরি করেছিল? না, ঠিক তা নয় যে একটা সবাই মিলে বসে একটা আলোচনা করে আর একটা প্রবাদ তৈরি করলো, দিয়ে সেটা ব্যবহার হতে লাগলো, এরকম ঠিক নয়। কিন্তু আসলে সম্মিলিতভাবে সৃষ্টি, এককভাবে সৃষ্টি নয় কথাটার এটাই বোঝায় যে হয়তো কোনো একজন মানুষ একটা প্রবাদ মানে একটা বাক্য বলল, সেই বাক্যটা হয়তো বাকিদের ভালো লেগে গেল, তারাও সেটাকে বলতে লাগলো। অর্থাৎ কোনো বিখ্যাত মানুষের একটা উক্তি হয়তো যখন অন্যান্য মানুষের ভালো লেগে যায়, তখন সবাই মিলে সেই কথাগুলোকে বলতে থাকে, তখনই সেটা একটা প্রবাদের অর্থতে দাঁড়িয়ে যায়। প্রথম যে মানুষটি কথাটা বলেছিল সে হয়তো নিজেও জানতো না এটা ভবিষ্যতে প্রবাদের মতন হয়ে যাবে, সেটাও সে নিজেই জানতো না। আস্তে আস্তে যে মানুষটি প্রথম বলল তার থেকে অন্যান্য মানুষরা শুনে ভালো লেগে সেটা বলতে বলতে এক সময়তে প্রবাদের রূপ ধারণ করে। এটা একটা দীর্ঘদিনের প্রক্রিয়া। সেই জন্যেই প্রবাদ হচ্ছে কোনো এককভাবে সৃষ্টি নয়, সম্মিলিতভাবে সৃষ্টি। অর্থাৎ অনেক মানুষের ব্যবহারের মধ্য দিয়ে এই প্রবাদগুলো জন্ম নেয়। তারপরে প্রবাদ হচ্ছে বাস্তব জীবনের অভিজ্ঞতার প্রকাশক। আমরা প্রত্যেকটা প্রবাদের অন্তর্নিহিত অর্থগুলোকে যদি দেখি, দেখা যাবে যে আমাদের বাস্তব জীবনের কোনো না কোনো দিক কিন্তু জড়িয়ে রয়েছে, এবং সেই বাস্তব জীবনটা অনেকাংশেই দেখা যায় কোনো বেদনাদায়ক বা দুঃখদায়ক বা একটা দুঃখ বেদনার প্রকাশক ইত্যাদি। অর্থাৎ বাস্তব জীবনের কোনো বেদনাদায়ক দুঃখদায়ক অভিজ্ঞতা থেকেই প্রবাদের জন্ম। অন্ততপক্ষে বেশিরভাগ প্রবাদের অন্তর্নিহিত অর্থেতেই লুকিয়ে আছে কোনো বাস্তব জীবন তথা সামাজিক জীবনের একটা দুঃখপূর্ণ বেদনাপূর্ণ অনুভূতি। সে অন্তর্নিহিত অর্থগুলোকে আমরা একটুখানি খেয়াল করি। আমরা ঠিক প্রথমেই যে উদাহরণটা দিয়েছিলাম তোমাদের, যে চোখে সর্ষের ফুল দেখা, বাস্তবিক একটু ধরো না যে প্রথম তুমি স্কুলেতে গেছো, হঠাৎ করে 10 দিন পর দেখলে পরীক্ষা এবং প্রচুর সিলেবাস। সেই মুহূর্তে তোমার মানসিকতাটা ঠিক কীরকম হবে? নিশ্চয়ই তুমি আনন্দ করবে না, নিশ্চয়ই তুমি খুশি হবে না। অর্থাৎ একটা মনে ভয় থাকবে, একটা দুঃখ থাকবে, একটা চিন্তা থাকবে যে কিভাবে আমি এইটাকে প্রকাশ করব। এই সবগুলো কিন্তু আদৌ তোমার মনকে আনন্দিত করবে না, বরঞ্চ বেদনাপূর্ণ করে তুলবে।
কিংবা ধরো ওই যে খাল কেটে কুমির ডাকা, যাকে তুমি স্বেচ্ছায় বন্ধু বলে বন্ধুত্ব করে তুললে তার সঙ্গে, সেই দেখা গেল একসময় তোমার ক্ষতি করলো। তাহলে নিশ্চয়ই যে একজন প্রিয় বন্ধুর কাছ থেকে ক্ষতি পাওয়া বা খারাপ ব্যবহার পাওয়া বা প্রিয় বন্ধুর এরকম বিশ্বাসঘাতকপূর্ণ আচরণ নিশ্চয়ই তোমাকে আনন্দিত করবে না বা খুশি করবে না, অবশ্যই বেদনার্ত করবে। অর্থাৎ জীবনের এই বেদনাময় অভিজ্ঞতাগুলো থেকেই কিন্তু বেশিরভাগ প্রবাদের জন্ম। ব্যতিক্রম যে তা নেই তা নয়, অর্থাৎ মানুষ যে আনন্দময় মুহূর্তকে, আনন্দময় অভিজ্ঞতাকে যে প্রবাদের বৈশিষ্ট্যতে আনেনি বা প্রবাদ করে তোলেনি তা নয়, সেরকম উদাহরণও আছে। কিন্তু প্রবাদের সিংহভাগ উদাহরণ হচ্ছে কোনো সামাজিক সত্যকে বা বাস্তব জীবনের দুঃখময় বা বেদনাময় অনুভূতিগুলোকে তুলে ধরা। আমাদের এই যে এখানে যে উদাহরণগুলো এনেছি, ঘুঁটে পড়ে গোবর হাসে, কিংবা কারো পৌষ মাস কারো সর্বনাশ, এখানেতে ধরা যাক যে কারো সর্বনাশ ধরা যাক আমারই হয়তো সর্বনাশ, কিংবা এই যে গোবর পড়ে ঘুঁটে পড়ে, ঘুঁটেটা হয়তো আমি, অর্থাৎ যদি ক্ষতিটা আমার হয় এবং সেটা দেখে যদি অন্যরা হাসে, অন্যরা যদি আনন্দ পায়, মজা পায়, সেই সময় আমার অবস্থাটা কেমন হবে? অর্থাৎ আমি একটা দুর্ভাগ্যের মধ্য দিয়ে বা একটা অত্যন্ত বেদনার মধ্য দিয়ে হয়তো যাচ্ছি বা বড়তম ক্ষতি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সেটা দেখে আমি চাইবো যে আমার পাড়া প্রতিবেশী মানুষরা বা আত্মীয় স্বজনরা বা বন্ধু বান্ধবরা আমার ক্ষতিতে আমার প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করুক। আমাকে বরঞ্চ এই ক্ষতিতে বা এই অমঙ্গলকর অবস্থাটাতে আমাকে সাহায্য করুক, কিন্তু তার উল্টো আচরণ আমি প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের কাছে পাচ্ছি। নিশ্চয় সেই সময় তো আমার অভিজ্ঞতাটা নিশ্চয় কোনো আনন্দদায়ক হবে না, এটা বেদনাদায়ক হবে। অর্থাৎ এই যে প্রত্যেকটা প্রবাদের অন্তর্নিহিত অর্থতেই আমাদের দেখা যাচ্ছে কোনো না কোনো বেদনাদায়ক সামাজিক জীবনানুভূতি ধরা পড়ে। তারপরেতে প্রবাদ হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু পূর্ণ বাক্য। একটুখানি আগেই আমরা বলছিলাম যে সপ্তম শ্রেণীতে পড়েছি বাগধারা, অষ্টম শ্রেণীতে পড়ছি প্রবাদ, দুটোই কিন্তু ভাষাচর্চা বইয়েতেই আছে। তো বাগধারাও হচ্ছে অন্তর্নিহিত অর্থের প্রকাশক, আর প্রবাদও হচ্ছে অন্তর্নিহিত অর্থের প্রকাশক। তা সত্ত্বেও দুটোর পার্থক্য কোথায়? বাগধারা হচ্ছে কিছু শব্দ সমষ্টি, সেটা একটা পূর্ণ বাক্য নয়। কিন্তু যেমন ইঁচড়ে পাকা, সপ্তম শ্রেণীতে পড়েছিলে, ইঁচড়ে পাকা শব্দ, মাত্র ইঁচড়ে পাকা দুটো শব্দ মিলে একটা বাগধারা তৈরি হয়েছে। কিন্তু প্রবাদ একটা পূর্ণ বাক্য, এখানে কর্তা, কর্ম, ক্রিয়ার ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া সবই থাকতে পারে। হয়তো সবকটার মধ্যে সবকটাই যে থাকবে তার কোনো মানে নেই তবুও একটা বাক্য হতে গেলে যতটুকুনি দরকার ততটুকুনি। দেখা যাক আমাদের গঠন কৌশলগুলো। যেমন দেখো, ঘুঁটে পড়ে গোবর হাসে, অর্থাৎ দুটো কর্তা আছে এবং ক্রিয়া আছে। তেলা মাথায় তেল দেওয়া, এখানেতে এই প্রবাদটার আরেকটুখানি পরবর্তী অংশ ছিল, এটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া বাঙালির স্বভাব, এটা একটা পূর্ণ বাক্য। কিংবা ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এটাও একটা পূর্ণ বাক্য। অর্থাৎ বুঝতে পারা যাচ্ছে যে প্রবাদের বৈশিষ্ট্যই হলো একটা পূর্ণ বাক্য হয়ে সে কোনো অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করবে, এখানেই সে বাগধারার থেকে আলাদা হয়ে যায়। তারপরে প্রবাদ গদ্য পদ্য দুটিতেই রচিত হতে পারে, অর্থাৎ গদ্য রীতিতেও রচিত হতে পারে, পদ্য রীতিতেও রচিত হতে পারে। এখানেতে বেশিরভাগ প্রবাদগুলোতে দেখো এই যে ঠক বাঁচতে গাঁও যার, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে বা তেলা মাথায় তেল দেওয়া, এগুলো সবই কিন্তু গদ্যতে লেখা, অর্থাৎ গদ্য আকারে লেখা প্রবাদ এগুলো। আর কি না, রূপক, উপমা, অনুপ্রাস, বৈপরীত্য দ্বারা প্রবাদের সাহিত্যরস সৃষ্টি করা হয়। সাহিত্যরস সৃষ্টি করা হয় বলতে আমরা দৈনন্দিন জীবনের কথোপকথনগুলোকে সেটাই যখন সাহিত্যের মধ্যে নিয়ে আসি, তাকে সরাসরিভাবে নিয়ে না এসে তাকে একটু সজ্জিত করে তুলি। আমাদের ঠিক ধরো আমরা দৈনন্দিন জীবনেও তো একটু সাজগোজ করি বা পোশাক আশাক পরি, সবই ঠিক আছে, কিন্তু যখন কোনো বিয়ে বাড়ি যায় বা কোনো অনুষ্ঠান বাড়ি যায়, নিশ্চয়ই আমাদের সাজগোজটা দৈনন্দিন জীবনের থেকে কিন্তু আলাদা।
মানে আমরা ধরো প্রতিদিনই চান করার পর চুল আঁচড়াই, কিন্তু ঠিক বিয়ে বাড়ি যাওয়ার আগে চুল আঁচড়ানো আর চান করার আগে চুল আঁচড়ানো কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা প্রতিদিনই সাধারণ পোশাক আশাক পরি, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার সময় নিশ্চয় সেই সাধারণ পোশাকগুলো পরি না, আরও নিজেকে সজ্জিত করে তোলার জন্য আরও অন্য ধরনের একটু ভালো পোশাক আশাক পরি। তেমনি দৈনন্দিন জীবনের বা কথোপকথনগুলোকে যখন সাহিত্যের মধ্যে নিয়ে আসি, তখন অনেক ক্ষেত্রে আমরা তার মধ্যে সেই সাহিত্যের মধ্যে নিয়ে আসার জন্য তাদেরকে একটু সাজিয়ে দিই। অর্থাৎ সাহিত্যটা হচ্ছে যেন একটা বিয়ে বাড়ির মতন, আর দৈনন্দিন জীবনের কথোপকথনগুলো যেন এক একটা নিমন্ত্রিত লোকের মতন। সেই নিমন্ত্রিত লোকগুলো যখন এই সাহিত্যরূপী বিয়ে বাড়িতে আসবে, তার একটু সাজিয়ে গুজিয়ে আনতে হবে। সেই সাজানো গোছানোর বিভিন্ন উপকরণ আছে আমাদের, যেমন মানুষ যেমন বিভিন্ন উপকরণের দ্বারা নিজেকে সজ্জিত করে তোলে, তেমনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথাগুলোকেও সাহিত্যে আনার আগে তাকে সজ্জিত করে তুলতে গেলে বেশ কিছু সাহিত্যিক সাজগোজই আছে। সেই সাজগোজগুলো কি? রূপক, উপমা, অনুপ্রাস, বৈপরীত্য ইত্যাদি বেশ কিছু সাজগোজ আছে। সেগুলো কি? রূপক বা উপমা মানে হচ্ছে একটার সঙ্গে একটা কিছু তুলনা করা। যেমন এই যে ধরো ঘুঁটে পড়ে গোবর হাসে, নিশ্চয় এখানে ঘুঁটে আর গোবর বলতে বাস্তবিক ঘুঁটে গোবরকে বোঝাচ্ছে না। এখানে আসলে ঘুঁটে বলতে যার ক্ষতি হয়েছে তাকে বোঝাচ্ছে, আর গোবর বলতে এই ঘুঁটের রূপী ব্যক্তিটির যার ক্ষতিতে যে আনন্দ পাচ্ছে সে আনন্দিত ব্যক্তিটাকে বোঝাচ্ছে। অর্থাৎ দেখো এখানেতে ক্ষয়ক্ষতি হয়েছে যার বা সর্বনাশ হয়েছে যার, সে হয়ে গেল, তাকে ঘুঁটের সঙ্গে তুলনা করা হলো। আর গোবরের সঙ্গে তুলনা করা হলো যে এই আনন্দ পাচ্ছে তার সঙ্গে। অর্থাৎ এটাই হলো উপমা বা রূপক, যখন একটা বস্তুর সঙ্গে আর একটা বস্তুর তুলনা করা হয় বা মিল দেখানো হয়। যেমন ওই যে খাল কেটে কুমির ডাকা, এই কুমিরটা আসলে কে? ওই বিশ্বাসঘাতক বন্ধুটি। তাহলে যখন এরকম একটা বস্তুর সঙ্গে আর একটা বস্তুর তুলনা বা মিল দেখায়, তখনই হয়ে ওঠে সেটা উপমা বা রূপক। যদিও এই দুটোর মধ্যে অনেক সূক্ষ্ম পার্থক্য আছে, তবু আপাতভাবে আমরা জানব উপমা বা রূপক মানে হচ্ছে দুটো বস্তুর মধ্যে মিল দেখানো, যেটা প্রবাদের মধ্যে করা হয়। অনুপ্রাস মানে কি? অনুপ্রাস মানে খুব সহজ সরল ভাষায় বলা যেতে পারে দুটো লাইনের মধ্যে বা দুটো শব্দের মধ্যে মিল দেখানো। যেমন এই যে ঘুঁটে পড়ে গোবর হাসে, এই যে পোড়া আর হাসা, এখানেতে তোমার ক্রিয়াপদের একটা মিল দেখানো আসছে। বা এই যে কারু পৌষ মাস কারু সর্বনাশ, এই জায়গাটাতে দেখো মাস আর নাস, মটাকে বাদ দাও, দন্তন্যটাকে বাদ দাও, দেখো মিলটা দেখানো হচ্ছে আস আর আস এই সব ধ্বনিখণ্ডের সঙ্গে। এটাই হচ্ছে অনুপ্রাস, যে যখন দুটো শব্দের সঙ্গে মিল স্থাপন করা হয় সেটাই হচ্ছে অনুপ্রাস। এটাও একটা দৈনন্দিন জীবনের কথোপকথনকে সাহিত্যে আনার জন্য সাজানোর একটা উপকরণ। বৈপরীত্য মানে হচ্ছে যখন একটা বাইরে অর্থ মানে একটা বিপরীত অর্থ প্রকাশ করা হবে, মানে বিপরীত কাজ বা বিপরীত ভাবনা থাকবে, কিন্তু অন্তর্নিহিত অর্থে সেই বৈপরীত্যটা উঠে যাবে। যেমন ধরা যাক যে ঘুঁটে পড়ে গোবর হাসে, একজন পুড়ছে একজন হাসছে। এই যেখানে একটা বৈপরীত্য, একজনের পোড়া মানে হচ্ছে তার দুঃখ, আর যে হাসছে তার আনন্দ, একটা বিপরীতমূলক ভাব প্রকাশ করা, এটাই হচ্ছে বৈপরীত্য। এই যে বৈপরীত্যগুলো অর্থাৎ দুরকম করে অর্থ প্রকাশ পাচ্ছে, যেটা আমরা দেখালাম যে একটা গোবর পড়ে আর ঘুঁটে পড়ে আর গোবর হাসে, অর্থাৎ একদিকেতে পোড়ার দুঃখ আর একদিকেতে হাসা। অর্থাৎ এই যে বৈপরীত্যগুলো। বা আরেকটা দেখো, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ধরা যাক যে ঢেঁকি হচ্ছে ধান ভেঙে চাল তৈরি করার একটা পুরনো বা প্রাচীন একটা যন্ত্র। এখন যেটা আমাদের রাইস মিলেতে ধান থেকে পুরো চাল হয়ে যাচ্ছে, সেটা পুরো আগেকার সময়েতে ঢেঁকির দ্বারা ধান সেদ্ধ করে সেটা থেকে চাল তৈরি করা হতো। যাই হোক, এই যে ঢেঁকি স্বর্গে গেলেও মানে হচ্ছে, যদি আমি ধরে নিই মারা গেলে স্বর্গলাভ, হিন্দু ধর্মেতে মারা যাওয়াটাকে স্বর্গলাভ করা বলা হয়, তাহলে মানেটা দেখো এরকমই দাঁড়াচ্ছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙছে। এবার ঢেঁকি অর্থে একজন ব্যক্তিকে ধরো, একজন ব্যক্তি স্বর্গে গেলেও অর্থাৎ মারা গেলেও সে তার কাজ করে যাচ্ছে।
অর্থাৎ এটা আবার কীরকমভাবে সম্ভব? এখানেই আছে বৈপরীত্য, যে একজন ব্যক্তি জীবিত অবস্থায় যা করছে মারা যাওয়ার পরেতেও সে একই কাজ করছে। সুতরাং এটা একটা বাইরের যে অর্থটাতে একটা বৈপরীত্য প্রকাশ পাচ্ছে। কিন্তু অন্তর্নিহিত অর্থটাতে কি না, যার যেটা স্বভাব সে হাজার বিপদেও সেই স্বভাব ত্যাগ করতে পারে না। ধরা যাক যে কোনো একজন ব্যক্তি পুরো প্রচণ্ড মদ্যপান করে, সে মদ্যপান করে প্রচুর অসুস্থ হয়ে পড়ল, ডাক্তার দেখাতে গেল, ডাক্তার তাকে পুরোপুরিভাবে মদ্যপান নিষিদ্ধ করে দিল, মদ্যপান বা ধূমপান নিষিদ্ধ করে দিল। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে সে আত্মীয় পরিবার পরিজনের একটু আড়াল হলেই সে লুকিয়ে লুকিয়ে কিন্তু মদ্যপান করছে বা ধূমপান করছে, যদিও সে নিজেই জানে যে আমার এই অভ্যাসটা আমার রোগটাকে আরও বাড়াবে বই কমাবে না, তবুও জেনে শুনেও সে একই জীবনযাপন করছে। এইটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ। সুতরাং আমরা যে বৈপরীত্যের কথা বলছি, প্রবাদের এটা একটা অত্যন্ত সাধারণ বৈশিষ্ট্য যে বেশিরভাগ প্রবাদেই দেখা যায় এরকম কোনো বিপরীত ভাবনা বা বিপরীত কাজকে আনা হয়, যদিও সেটা বাইরের দিক থেকে, বাইরের অর্থগত দিক থেকে, কিন্তু অন্তর্নিহিত অর্থতে সেই বিরোধ বা বৈপরীত্যটা মিটিয়ে দেওয়া হয়, কোনো একটা সামাজিক সত্য বা জীবনের অভিজ্ঞতাকে প্রকাশ করে। সুতরাং সব মিলিয়ে আমরা প্রবাদ বলতে কি বুঝলাম? প্রবাদ বলতে আমরা বুঝলাম এককভাবে সৃষ্টি নয়, ব্যক্তিগতভাবে সৃষ্টি, একটা পরিপূর্ণ বাক্য যার দ্বারা অন্তর্নিহিত অর্থ প্রকাশ পায়, যে অন্তর্নিহিত অর্থটা কোনো একটা সামাজিক সত্য বা জীবন অভিজ্ঞতাকে প্রকাশ করে এবং যেটা পরম্পরাগতভাবে চলে আসছে এবং চলবে, এটাই হচ্ছে প্রবাদ। মূলত এই প্রবাদগুলো উপমা, রূপক, অনুপ্রাস, বৈপরীত্য বা দ্ব্যর্থকতা মানে দুটো অর্থ ইত্যাদির দ্বারা সাহিত্যগুণ সম্পন্ন হয়ে ওঠে। সেগুলো মানুষের দৈনন্দিন জীবন থেকে সাহিত্যের আঙিনাতে ঠাঁই পায়। এই আমাদের মোটামুটি হচ্ছে একটা প্রবাদের মূল বিষয়বস্তু বা প্রবাদের মূল ধারণা। এবারেতে এসো আমরা বইয়ের মানে পাঠ্য বইটার হাতে কলমেতে যে অংশতে যে প্রবাদগুলো আছে সেগুলোর অর্থ আমরা জেনে নিই। প্রথমত আমাদের এখানে বলে রাখি যে পরীক্ষার সময়তে তোমাদের এরকম এই যে তাল ঘষলে গন্ধ মিঠা, নেবু ঘষলে হয় তিতা, এই যে প্রবাদ হাতে কলমে অংশের প্রথম প্রবাদ, এরকম এই প্রবাদটা দিয়ে দেবে, দিয়ে বলবে এটা অর্থসহ বাক্য গঠন করে দেখাও। এইভাবেই পরীক্ষায় প্রশ্ন দেয়, অর্থাৎ প্রবাদগুলো দেবে, দুটো বা তিনটে হয়তো দেবে, দিয়ে বলবে অর্থসহ বাক্য গঠন, অর্থাৎ তোমাকে অর্থটাও লিখতে হবে এবং সেইটাকে দিয়ে বাক্য গঠন করে দেখাতে হবে। শুধুমাত্র অর্থ লিখে দিলেও হবে না বা শুধুমাত্র বাক্য গঠন করে দিলেই হবে না, দুটোই করতে হবে। আমরা পরীক্ষায় ঠিক কিভাবে লিখব? প্রথমে প্রশ্ন নাম্বারটা দেবে, দিয়ে যে প্রবাদটা দিয়েছে প্রশ্নতে সেটাকে তোমরা একটু অন্য কালো কালি দিয়ে পয়েন্ট করতে পারো, দিয়ে পয়েন্ট করবে অর্থ লিখে এই যে ক্ষেত্র অনুযায়ী ফল লাভ, এই অর্থটা বইয়েতেই আছে, বইয়েতে প্রথম বন্ধনীতে অর্থটা দেওয়া আছে প্রত্যেকটা প্রবাদের, অর্থটা লিখলে দিয়ে বাক্য গঠনটা তোমাদেরকে এইভাবে পয়েন্ট করে লিখতে হবে। অর্থাৎ এইরকমভাবে একটা বেশ পয়েন্ট করে সাজিয়ে লিখো, দেবে ভালো হবে সেটা। যাই হোক, তাই এবার আমাদের হাতে কলমের অংশের এই প্রবাদগুলোতে একে একে আলোচনা করা যায়। প্রথমেতে আছে তাল ঘষলে গন্ধ মিঠা, নেবু ঘষলে হয় তিতা। আমরা বলেছিলাম প্রবাদের দুটো করে অর্থ, কিন্তু তাই প্রত্যেকটা প্রবাদ যখন আমরা পড়ব আগে বাইরের অর্থটাকে একটু জেনে নিয়ে অন্তর্নিহিত অর্থতে যাব। হ্যাঁ, কিন্তু অন্তর্নিহিত অর্থটাকে লক্ষ্য রেখে কিন্তু তোমাকে বাক্য রচনা করতে হবে, বাইরের অর্থটাকে নয়। তো এই যে বাইরের অর্থটাকে যেটা দেখলে যে তাল যখন ঘষা হয়, বাড়িতে যখন তাল এনে সেই ফুরুলি বা তালের বড়া তৈরি করার সময় যখন তাল ঝুড়িতে ঘষে তালের মাড়িটাকে বের করা হয়, সেই সময়তে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। আবার যদি নেবু কথার অর্থ হচ্ছে লেবুকে যদি আবার বেশি ঘষো তাহলে সেটা লেবু ভাবটা বা টক ভাবটা নষ্ট হয়ে গিয়ে সেটা তেঁতো হয়ে ওঠে। তাহলে তাল ঘষলে মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে, অথচ সেই একই কাজ লেবুর ওপর প্রয়োগ করলে সেটা আবার তেঁতো হয়ে উঠছে। অর্থাৎ কাজ একই কিন্তু আলাদা আলাদা ফল লাভ হচ্ছে। তালের ক্ষেত্রে মিষ্টি ফল লাভ আর লেবুর ক্ষেত্রে তেঁতো ফল লাভ।
এখানেতে আমরা বলেছিলাম যে প্রবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বৈপরীত্যমূলকতা। দেখো একই কাজ অথচ দুরকম ফল, এটাই হচ্ছে বৈপরীত্য। আবার প্রবাদের একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে অনুপ্রাস, মানে মিল থাকবে। এই যে মিঠা আর তিতা মিল আছে। তাহলে এই যে বহিরঙ্গ অর্থটা বা বাইরের অর্থটার মূল অন্তর্নিহিত অর্থটা কি না, ক্ষেত্র অনুযায়ী ফল লাভ। অর্থাৎ একই কাজ করলে অনেক সময় বিভিন্ন সময় তার আলাদা আলাদা অর্থ হতে পারে। যেমন ধরা যাক যে একই কাজ করলে দেখো আলাদা আলাদা ফল লাভ করছে। আমাদের যদি একটা বাস্তব জীবনে আমরা যদি এটাকে বোঝাই, যে ধরা যাক আমরা দুধ জাল দিচ্ছি, অর্থাৎ দুধ গরম করছি। দুধটাকে তুমি গরম করছো, গরম করতে করতে সেখানেতে একটুখানি লেবুর রস দিয়ে দাও গরম অবস্থাতে, সেটা কি হবে, ছানা হয়ে যাবে। অথচ গরম করার পরিপ্রেক্ষিতে কিন্তু আবার ওই দুধটাকে গরম করেই যাচ্ছ, কোনো রকম লেবুর রস দিলে না, সেটা আস্তে আস্তে কী হবে, সেটা আস্তে আস্তে ক্ষীর পরিণত হয়ে যাবে। তাহলে মানে গরম করার কাজটা যদি একই হয়, সেখানেতে ফল লাভটা দেখো আলাদা হচ্ছে, একবার ছানা আর একবার ক্ষীর। তাহলে ক্ষেত্র অনুযায়ী ফল লাভ, অর্থাৎ অনেক সময় একই কাজ করছি অথচ সেই একই কাজের দ্বারা কিন্তু অনেক সময় তা আলাদা আলাদা অর্থ, আলাদা আলাদা আমরা ফল লাভ করতে পারি। তো এখানে একটা সেরকম বাক্য গঠন সেই দিক থেকে, এই যে অন্তর্নিহিত অর্থর দিক থেকে দেখো বাক্য রচনা করেছি। অমর পুলিশ বলে খুবই নিয়মমাফিক জীবনযাপন করে, কিন্তু সৈকত ধার্মিক বলে সবসময় পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকে। একেই বলে তাল ঘষলে গন্ধ মিঠা, নেবু ঘষলে হয় তিতা। এরকম একটা বাক্য আমরা গঠন করলাম। তোমাদের বাক্যটা এমনভাবে গঠন করবে যে বাক্যটার অর্থ অন্তর্নিহিত অর্থটাকে প্রকাশ করবে, কিন্তু বাক্যতে যেন প্রবাদটাকেই তোমরা তুলে ধরবে। অর্থাৎ এখানেতে প্রবাদটা যে তোমরা ব্যবহার করছো এটাকে কিন্তু বাইরের অর্থ দিক দিয়ে ব্যবহার করবে না। প্রবাদটাকে তুমি এটা বাক্য রচনা করে দিলে, কিন্তু গোটা বাক্যটা মিলে অন্তর্নিহিত অর্থটাকে, অর্থাৎ এইটাকে প্রকাশ করতে হবে। তো আমরা যে বাক্যটাকে বলতে চাইছি সেটাতে মানেটা এটাই বোঝাচ্ছে যে অমর পুলিশ বলে তাকে সবসময় নিয়ম কানুন মেনে চলতে হয়, আইনের বিভিন্ন ধারা মেনে চলতে হয়। সে আইনের ধারা বা নিয়ম কানুন মানতে মানতে সে নিজের দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত নিয়ম মাফিক করে। ঠিক সময়ে ওঠে, ঠিক সময়ে খায়, নির্দিষ্ট সময়ে শরীরচর্চা করে, নির্দিষ্ট সময়েতে সে থানাতে যায়। একটা পুরো নিয়ম মাফিক জীবনযাপন, কোনো রকম একটা বিশৃঙ্খলময় জীবনযাপন নয়, যেহেতু সে পুলিশ। আবার অন্যদিকে সৈকত, সে আবার অত্যন্ত ধার্মিক বলে তার সব কাজকর্মের মধ্যে একটা ধার্মিকতার ছোঁয়া থাকে, তাই সে বেশিরভাগ সময়তেই পূজা অর্চনা করতে ব্যস্ত থাকে। তাহলে দুজন দুরকম বলে দেখো তাদের কাজও আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে এই যে ক্ষেত্র অনুযায়ী যে যেমন ধরনের মানুষ, সে দেখো সেরকম ধরনের কাজকর্ম করছে। এই যে বাক্যটার দ্বারা এই প্রবাদে অন্তর্নিহিত অর্থটাকে প্রকাশ করা হলো। এবার পরবর্তী প্রবাদগুলোতে আমরা অর্থগুলোকে আলোচনা করছি, বাক্যটাকে আমরা বলে দেব, তোমরা সেই বাক্যটাকে নিজের অন্যভাবেও করতে পারো। অর্থাৎ আমি এক ধরনের বাক্য তোমাদের বলবো এখানে, তোমরা পছন্দ হলে সেই বাক্যটাকেও নেবে, আর তোমরা ইচ্ছা করলে অন্য বাক্য ব্যবহার করতে পারো। তো বইয়েতে হাতে কলমেতে দ্বিতীয় যে প্রবাদ আছে, শূন্য কলসির আওয়াজ বেশি। কথাটা বাইরের অর্থ কি, একটা শূন্য কলসি মানে ফাঁকা কলসি, সেখানেতে তুমি যদি জল ভরো, বিশেষ করে অনেকটা উঁচু থেকে যদি জলটা কলসিতে পড়ে, দেখবে প্রচুর আওয়াজ হয়। তারপরে আস্তে আস্তে যত কলসিটা ভরে আসবে আওয়াজটা কম হতে থাকে। এটা হচ্ছে বাইরের অর্থটা। অন্তর্নিহিত অর্থটা কি না, সারবস্তুহীন ব্যক্তির আস্ফালন। অর্থাৎ খুব একটা হয়তো জ্ঞান নেই, বা যে বিষয়তে সে কথাবার্তা বলছে বা আচার আচরণ করছে সেই বিষয়ে তার অত দক্ষতা বা জ্ঞান নেই, অথচ জ্ঞান না থাকা সত্ত্বেও বা দক্ষতা না থাকা সত্ত্বেও সে যখন বেশি বাড়াবাড়ি করে ফেলে, বেশি বড় বড় কথা বলে বা বেশি সে আগ বাড়িয়ে কাজ করতে চায়, অথচ সেই সম্বন্ধে তার কোনো সাধারণ জ্ঞানটাই নেই, এইটা হয়ে যাচ্ছে, তখন বলা হয় শূন্য কলসির আওয়াজ বেশি। আমরা যদি এটা একটা বাক্যে প্রয়োগ করতে যাই, এইভাবে বলবো যে রমেশ অঙ্কতে ফেল করেও তার ভাইকে যেভাবে সায়েন্স পড়ার উৎসাহ দিচ্ছে, সেক্ষেত্রে বলতেই হয় যে শূন্য কলসির আওয়াজ বেশি। আবার বলছি বাক্যটা, রমেশ অঙ্কতে মাধ্যমিকে ফেল করেও
যেভাবে সে তার ভাইকে সায়েন্স পড়ার জন্যে উৎসাহ দিচ্ছে বা প্রেরণা দিচ্ছে, সেক্ষেত্রে বলতে হয় যে শূন্য কলসির আওয়াজ বেশি। মানে আমি এই যে বাক্যটার দ্বারা বলতে চাইলাম যে রমেশ নিজে মাধ্যমিকে ফেল করেছে অঙ্কতে, অর্থাৎ তার নিজেরই খুব একটা ভালো জ্ঞান নেই, অথচ সে তার ভাইকে যখন সায়েন্স নেওয়ার জন্য এমন কথা বলছে যে সায়েন্স নিলে এই হবে ওই হবে, এইভাবে অঙ্কগুলোকে করবি, এইভাবে অঙ্কের জ্যামিতিগুলোকে পড়বি, হ্যাঁ এই বই কিনবি, অথচ এত জ্ঞান থাকা সত্ত্বেও সে নিজেও অথচ পাস করতে পারলো না। এইটা হচ্ছে সারবস্তুহীন, অর্থাৎ রমেশ হচ্ছে একজন সারবস্তুহীন ব্যক্তি, অথচ সে মুখে বড় বড় কথা বলছে। এরপরে 3 নাম্বার, হাতে কলমের যে 3 নাম্বারটা আছে, নুন আনতে পান্তা ফুরোয়, অর্থাৎ কথাটার বাইরের অর্থ হচ্ছে যে নুন আনতে আনতে পান্তা ভাত, অর্থাৎ ভিজে ভাত যেটাকে বলা হয়, বা বাসি ভাত, জল দিয়ে রাখা বাসি ভাত, সেটা ফুরিয়ে যাচ্ছে। অর্থাৎ এতটাই খিদে, কোনো একজন ব্যক্তি ধরে এতটাই খিদে, সে তাকে ভাতটা ভিজে ভাত বা পান্তা ভাত দেওয়া হয়েছে, এবার নুন দিতে ভুলে গেছে। তাকে কেউ হয়তো একজন নুনটা আনতে গেছে, তা করতে করতেই তার পান্তা ভাত ফুরিয়ে যাচ্ছে, অর্থাৎ নুন আনার আগেই সে শুধু পান্তা ভাতই খেয়ে নিচ্ছে। এটা বাইরের অর্থটা, কিন্তু অন্তর্নিহিত অর্থটা কি না, দারিদ্র্যের অসহ অবস্থা, মানে চরমতম দারিদ্র্য, এমন একটা দারিদ্র্যময় অবস্থা যেখানেতে সে যে এই অবস্থার মধ্যে পড়েছে, সে একবারে দিন চালাতে যার নাভিশ্বাস উঠছে। এটাকে আমরা বাক্যতে প্রয়োগ করলে, এই অন্তর্নিহিত অর্থটার পরিপ্রেক্ষিতে একটা বাক্য তৈরি করলে যদি এইরকমভাবে করি যে ছেলেটির হঠাৎ করে বাবা মারা যাওয়ার পরেতে সংসার চালাতে তার নাভিশ্বাস উঠছে, একেই বলে নুন আনতে পান্তা ফুরোয়। আবার বলছি, ছেলেটির হঠাৎ করে বাবা মারা যাওয়ায় সংসার চালাতে তার নাভিশ্বাস উঠছে, একেই বলে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এরপরেতে 4 নম্বরেতে যেটা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অর্থাৎ গাজনটা কি, চৈত্র মাসের শেষ দিকেতে বা চৈত্র সংক্রান্তিতে শিব পূজাকে কেন্দ্র করে যে গ্রামাঞ্চলেতে অনুষ্ঠান বা পূজা পার্বণ হয়, সেটাই হচ্ছে গাজন। মূলত শিব পুজোর সঙ্গেই গাজন কথাটা জড়িয়ে আছে, এবং এই গাজনের সময় যারা শিব পুজোর করে তারা হচ্ছে সন্ন্যাসী। হ্যাঁ, তাহলে এই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কথাটার বাইরের অর্থ হচ্ছে যে এক গাদা সন্ন্যাসী হয়ে গেছে, ফলে তাদের বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম কাজকর্ম করতে গিয়ে মূল কাজটা বা গাজন প্রক্রিয়াটাই বা পূজা অর্চনাটাই নষ্ট হয়ে যাচ্ছে বা বৃথা যাচ্ছে। কথাটা অন্তর্নিহিত অর্থ হচ্ছে অধিক লোকের সমাগমে কার্য নষ্ট, অর্থাৎ কোনো একটা কাজে যদি বেশি লোক হয়ে যায়, সেই কাজ অনেক সময়তেই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। আমরা জানি যে এমন অনেক কাজ আছে যেখানে একজনের পক্ষে সম্ভব না, অনেকজনারই দরকার, কিন্তু যে সমস্ত কাজে অনেকজনার দরকার, সেই অনেকজনাকে জোগাড় করতে গিয়ে যদি এত বেশি জনা হয়ে যায়, তখন মানে অত্যন্ত বেশি মানুষকে ডাকা হয়ে যায়, তখন সেই কাজটা অনেক ক্ষেত্রে পণ্ড হতে পারে বা নষ্ট হতে পারে। কেন? যত তুমি মানুষজনকে ডাকবে, এ বলবে ওইভাবে কর, ও বলবে ওইভাবে কর, এ বলবে না এটা করিস না, ও বলবে আমার এই সময় এটা করতে হবে ওটা করতে হবে, বিভিন্নজন বিভিন্ন রকম পরামর্শ দেবে। এই বিভিন্ন রকম পরামর্শর ফাঁদেতে পড়ে ঠিক কার পরামর্শটাকে নেব বা কার মতে চলবে এটা ঠিক করা যায় না। আবার যদি কারো একজনকার মতে তুমি চলতে যাও, বাকিদের রাগ হয়ে যাবে যে দেখো আমার কথাটাকে শুনলো না, ওর কথাটাকে শুনলো। এইভাবে দেখা যাবে যে নিজেদের মধ্যে একটা ঝগড়াঝাঁটি বা ঝামেলা শুরু হয়ে গেছে। তখন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি কোন্দল করতেই আমরা ব্যস্ত হয়ে পড়ব, মূল কাজটা কিন্তু আর সফল হবে না। এইটাই অন্তর্নিহিত অর্থেতে হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটাকে যদি আমরা একটা বাক্যে প্রয়োগ করি, বাক্য গঠন করি, কিভাবে লিখব? যে পাড়ায় সকলের সম্মতি থাকা সত্ত্বেও এবং যথেষ্ট পরিমাণে চাঁদা ওঠা সত্ত্বেও এবার পাড়াতে সরস্বতী পুজো হলো না, শুধু ছেলেদের নিজেদের ঝগড়ার কারণে। একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আবার বলছি বাক্যটা, পাড়াতে সকলের সম্মতি থাকা সত্ত্বেও এবং যথেষ্ট পরিমাণে চাঁদা ওঠা সত্ত্বেও ছেলেদের নিজেদের ঝগড়াঝাঁটির কারণে সরস্বতী পুজো হলো না। একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এরপরেতে
5 আছে, যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে। কথাটা বহিরঙ্গ অর্থটা কি? যার যেটা কাজ তাকে সেটাই মানায়, অর্থাৎ সে সেই কাজটাই ভালো করতে পারে, অন্য লোকে লাঠি বাজাবে, অর্থাৎ কাজটা করতে গিয়ে কিছুই করতে পারবে না, ব্যর্থ হবে। এর বহিরঙ্গ অর্থ আর অন্তর্নিহিত অর্থ অনেকটাই কাছাকাছি। অন্তর্নিহিত অর্থটা কি? যে কাজে যে অভ্যস্ত তার পক্ষে সে কাজ করাই সহজ, অর্থাৎ যে মানুষ যে কাজটা পারে তাকে সেই কাজটা দিলেই ভালো পারবে, অন্য কাজ দিলে ভালো পারবে না। তাহলে ধরো যে প্রতিমা শিল্পী বা মৃৎশিল্পী, অর্থাৎ মাটির ঠাকুর বা বিভিন্ন মূর্তি তৈরি করে, তাকে আমি যদি বলি তুমি রাজমিস্ত্রির কাজ করো, অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করো, হ্যাঁ, সে কি পারবে? পারবে না। কারণ রাজমিস্ত্রির যে দক্ষতা, অর্থাৎ রাজমিস্ত্রির তার অট্টালিকা বানানোর জন্য যে জ্ঞান, সেই জ্ঞানটা মৃৎশিল্পীর নেই কো। আবার যদি রাজমিস্ত্রিকে বলি যে তুমি একটা প্রতিমা তৈরি করো, সেও একইভাবে পারবে না। অর্থাৎ যার যে কাজে যে যেটা দক্ষ, সে সেই কাজটাই খুব ভালো পারবে। এইটাকে যদি আমরা একটা বাক্যে প্রয়োগ করতে যাই, সেটাকে কিভাবে বলবো? যে শ্যামল কাপড়ের ব্যবসা ছেড়ে যখন থেকে ক্যাটারিংয়ের ব্যবসা শুরু করেছে, তখন থেকেই সে লোকসান খাচ্ছে। কারণ আমরা জানি যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে। আবার বলছি বাক্যটা, শ্যামল যবে থেকে কাপড়ের ব্যবসা ছেড়ে ক্যাটারিংয়ের ব্যবসা শুরু করেছে, তবে থেকেই সে লোকসান খাচ্ছে। কারণ যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে। এরপরের 6 নম্বরেতে আছে, যার ধন তার ধন নয়, নেপই মারে দই। কথাটা অর্থটা কি? বহিরঙ্গ অর্থটা কি? যে যার ধনসম্পত্তি নয়, সে অন্যের, মানে যার ধনসম্পত্তি সে ভোগ করতে পারলো না, অন্য কেউ এসে সে ধনসম্পত্তিটাকে ভোগ করলো। এটাই অন্তর্নিহিত অর্থে, যে অযোগ্য লোক ধনবানের অর্থ আত্মসাৎ করে। অর্থাৎ একজন কেউ সঞ্চয় করলো, অত্যন্ত পরিশ্রম করে বা অত্যন্ত বুদ্ধি খাটিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য হোক বা যে কোনোভাবেই হোক, সে অর্থ সঞ্চয় করলো, কিন্তু যে সঞ্চয় করলো সে ভোগ করতে পারলো না, সে হয়তো হঠাৎ করে মারা গেল। অন্য কেউ এসে, যে এই সম্পদটাকে গড়ে তোলার পেছনে যার কোনো বিন্দুমাত্র অবদান নেই, সে এসে সেই ধনসম্পদটাকে আত্মসাৎ করলো বা ভোগ করলো। এই বিষয়টা কি বলা হয়? যার ধন তার ধন নয়, নেপই মারে দই। এটাকে বাক্যে প্রয়োগ করলে আমরা কিভাবে করব? যে অর্কবাবু খুবই পরিশ্রমশীল বলে প্রচুর সম্পদ উপার্জন করেছিলেন, কিন্তু হঠাৎ করে অকালে তার মৃত্যু হওয়ার পর সমস্ত সম্পদের অধিকারী হলো তার ভাগনা। একেই বলে যার ধন তার ধন নয়, নেপই মারে দই। আবার বলছি বাক্যটা, অর্কবাবু সারা জীবন খুব পরিশ্রম করে সম্পদ উপার্জন করলেও কিন্তু অকালে মৃত্যুর পর তার ভাগনা এসে সমস্ত সম্পদ আত্মসাৎ করল। একেই বলে যার ধন তার ধন নাই, নেপই মারে দই। এরপরে 1-7 দেখো, গেঁয়ো যোগী ভিক পায় না। কথাটার মানে কি না, গাঁয়ের কোনো একজন যোগী, যোগী কথার অর্থ হচ্ছে এখানে যে পণ্ডিত, মানে ভিক্ষুক বা পণ্ডিত মানুষ এই অর্থে, বা সন্ন্যাসী এই অর্থে, সে ভিক পায় না, মানে ভিক্ষা পায় না। অর্থাৎ গাঁয়েরই কোনো ভিক্ষুক সেই গাঁয়ে ভিক্ষা পায় না। কারণ স্বাভাবিক, বাইরের অর্থটাকে আমরা যদি খেয়াল করি, একটু দেখব যে যে ভিক্ষা করে সে যদি তার নিজের গ্রামেতে করে, সেই ভিক্ষুক মানুষটাকে সবাই চেনে, সে কতটা দরিদ্র না দরিদ্র, বা সে ভিক্ষা করে কি করে, সেই ভিক্ষার টাকাতে সব কিছু জানে। কাজে অনেক সময় দেখা যায় যে গ্রামের মানুষ তাকে ভিক্ষা দেয় না। সেই জন্যই বলা হয় যে গেঁয়ো যোগী তার নিজের গ্রামে তো অন্ততপক্ষে ভিক্ষা পায় না, তাকে ভিন গ্রামেতে যেতে হয়, যেখানে অন্ততপক্ষে তাকে কেউ চেনে না। তো অন্তর্নিহিত অর্থ বলছে যে অতি ঘনিষ্ঠ জনের গুণের কদর হয় না। অর্থাৎ খুব ঘনিষ্ঠজন বা প্রিয়জন, যে অত্যন্ত গুণবান পণ্ডিত ব্যক্তি, অথচ তাকেই আমরা কদর করি না। অর্থাৎ কাছের গুণবান পণ্ডিত মানুষগুলোকেই আমরা কদর করি না বা সম্মান দিই না কো। বাইরের পণ্ডিত গুণবান মানুষদের যেখানে আমরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে রয়েছি,
কোনো প্রিয় কাছের গুণবান মানুষগুলোকে আমরা সেই প্রশংসাটা বা সম্মানটা আমরা দেখাই না। এটাকে যদি আমরা বাক্যে প্রয়োগ করি, এইভাবে বলতে পারি যে রবীন্দ্র জয়ন্তী উৎসবেতে পাড়ার রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত কমলবাবুকেই ক্লাবের ছেলেরা আমন্ত্রণ জানায়নি। একেই বলে গেঁয়ো যোগী ভিক পায় না। আবার বলি, রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে পাড়ার রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত কমলবাবুকে ক্লাবের ছেলেরা আমন্ত্রণ জানায়নি। একেই বলে গেঁয়ো যোগী ভিক পায় না। এরপর 1-8, রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়। অর্থাৎ দুই রাজার মধ্যে যুদ্ধ হয়, আর উলুখাগড়া বলতে এখানে একবারে সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের প্রাণ যায়। একটা স্বাভাবিকভাবেই তোমরা নিজেরাই খেয়াল করতে পারবে যে যখন রাজাদের যুদ্ধ হতো প্রাচীনকালেতে, রাজারা কিন্তু আদেও সেখানেতে সরাসরিভাবে যুদ্ধে খুব একটা যেতেন না। ফার্স্টে সৈন্যদল থাকতো, তারপর তার মন্ত্রীরা থাকতো, একবারে শেষকালেতে রাজা। অর্থাৎ বিরোধী শক্তির বা বিরোধী দলের অস্ত্রের আঘাত রাজার খুব একটা লাগতো না, লাগতো কার? তার সামনে যারা অজস্র সেনা সামন্ত বা সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে তাদের। সুতরাং রাজাকে বাঁচাতে গিয়ে দেখা যাচ্ছে সাধারণ সৈনিকদের মৃত্যু ঘটত। এই জন্যেই প্রবাদটা তৈরি হয়েছে, রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়। কথাটার অন্তর্নিহিত অর্থটা কি? প্রতাপশালীদের সংঘর্ষে সাধারণ জীবন ধ্বংস হয়। অর্থাৎ প্রতাপশালী বা ক্ষমতাবান ব্যক্তিরা এমন কিছু কাজকর্ম করেন যার মাসুল গুনতে হয় সাধারণ মানুষকে। অর্থাৎ তাদের প্রতাপশালী বা সমাজের ক্ষমতাসম্পন্ন মানুষদের স্বেচ্ছাচারিতা, বিলাসিতা বা খামখেয়ালিমূলক আচরণের জন্য বা তাদের পারস্পরিক বিবাদের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হতে হয় একেবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে। এটাই হচ্ছে অন্তর্নিহিত অর্থটা, একটা অন্তর্নিহিত অর্থ। তাহলে এখানেতে এইটাকে যদি আমরা বাক্যেতে প্রয়োগ করি, এইভাবে বলতে পারি যে ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা রোড শো করতে ব্যস্ত, সেখানে আমজনতা দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠতে উপক্রম। আবার বলছি, ভোটের সময়তে নেতামন্ত্রীরা যখন রোড শো করতে ব্যস্ত, তখন আমজনতা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য নাভিশ্বাস ওঠার উপক্রম। একেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়। পরবর্তী প্রবাদে যাচ্ছি, কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজি। অর্থাৎ কথাটার বাইরের অর্থটা কি? যখন কারো কাছে আমরা কাজ পাচ্ছি তখন সে খুব কাজী বা কাজের মানুষ। অর্থাৎ আমার কোনো একটা কাজে যখন অন্যের কাছে সাহায্য পাচ্ছি, তখন যে সাহায্য করছে তখন আমি বলছি সে খুব ভালো কাজের মানুষ, খুব পরিশ্রমী মানুষ। অর্থাৎ যাই কাজটা ফুরিয়ে গেল, অমনি যে আমাকে এতক্ষণ ধরে কাজে সাহায্য করছিল সে আমার কাছে পাজি বা দুষ্ট ব্যক্তি বলে পরিচিত হয়। অর্থাৎ কাজ গুছিয়ে নেবার সময় আমি প্রশংসা করছি, একটা হচ্ছে কাজের বেলা কাজই। যাই আমার কাজটা ফুরিয়ে গেল, যে এতক্ষণ আমাকে সাহায্য করলো কাজটায় সফল হতে, তখন আমি তার নিন্দা করছি। এই বিষয়টাকেই বলা হয় কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি, যেটার অন্তর্নিহিত অর্থ অনেকটা বহিরঙ্গের অর্থের কাছাকাছি। কাজ করিয়ে দুর্নাম করা। অর্থাৎ যখন কাজ করব তখন আমার স্বার্থ জড়িয়ে আছে, তখন তার সুনাম করছি। যাই কাজটা ফুরিয়ে গেল, আমার স্বার্থ মিটে গেল, তখন সেই সাহায্যকারী ব্যক্তিটার দুর্নাম করছি। তাহলে এইটাকে যদি আমরা বাক্য প্রয়োগ করি, এইভাবে বলতে পারি, শ্যামলবাবুর বাচ্চা মেয়েটি যখন হসপিটালেতে ভর্তি, তখন তার ভাই কমলবাবু সেই তার ভাইজিকে রক্ত দিয়ে বাঁচালো। অথচ এখন দেখো শ্যামলবাবু কমলবাবুর নামে কিভাবে নিন্দা করছে। একেই বলে কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজি। আবার বলছি বাক্যটা, শ্যামলবাবুর ছোট্ট মেয়েটি যখন হসপিটালেতে ভর্তি, তখন তার ভাই কমলবাবু তার ভাইজিকে রক্ত দিয়ে বাঁচালো। অথচ এখন দেখো শ্যামলবাবু
কমলবাবুর নামে কিভাবে দুর্নাম রটাচ্ছে। একেই বলে কাজের বেলা কাজী, কাজ ফুরোলে পাজি। এরপরেতে আসছে 1-10, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কথাটার বহিরঙ্গ অর্থ কি? যে কোনো একটা গরু অত্যন্ত দুষ্ট, মানে সবসময় লাফালাফি করছে, ডাবা ভাঙছে, দড়ি ছিঁড়ে ফেলছে, কাছেতে গেলে গুঁতিয়ে দিচ্ছে, হ্যাঁ, বিভিন্নভাবে উৎপাত করছে। তো অনেক সময় সেই উৎপাতেতে কি হয় যে যিনি মালিক তিনি সেই উৎপাতের হাত থেকে বাঁচার জন্য সে গরুটাকে হাটে বিক্রি করে দেয়। তখন সে বলে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল আমার ভালো, অর্থাৎ ওই রকম বাজে গরু থাকার দরকার নেই, ও থাকলে বিভিন্ন দিক থেকে দুর্ঘটনা ঘটিয়ে দেবে, কোন দিন হয়তো আমাকেই মেরে দেবে। হ্যাঁ, সেই জন্য গরুটাকে বেচে দিয়ে শূন্য গোয়াল থাকা ভালো। অন্তর্নিহিত অর্থটা কি না, খল ব্যক্তির বন্ধুত্বের চেয়ে বন্ধুহীন থাকা শ্রেয়। অর্থাৎ যারা দুষ্ট ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব রাখার চেয়ে বন্ধু না থাকা ভালো। এখানে নিশ্চয়ই তোমাদের খেয়াল পড়বে, তোমরা হয়তো সংস্কৃততে কেউ সেই 2 বন্ধু আর ভাল্লুকের গল্পটা নিশ্চয়ই পড়েছো, যেখানে দেখা যাচ্ছে 2 বন্ধু যাচ্ছিল, একটা ভাল্লুককে আসতে দেখে একজন বন্ধু গাছে উঠে পড়ল, আর একজন বন্ধু গাছে উঠতে জানতো না, কিন্তু সেই যে গাছে উঠে পড়লো সে তার বন্ধুকে, মানে যে গাছে উঠতে জানতো না তাকে সাহায্য করেনি গাছে উঠতে, সে একটা স্বার্থপরের মতন গাছে উঠে পড়লো ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য। তখন যে গাছে উঠতে জানতো না কি করলো না, মাটিতে মৃতের মতন ভাব দেখিয়ে শুয়ে পড়লো যাতে ভাল্লুকের হাত থেকে বাঁচে। এবং বাস্তবিকই, কেননা সেই যে শুয়ে পড়লো মাটিতে সে জানতো যে ভাল্লুক মৃত মানুষ কোনো দিন খায় না, সেই জন্য ভাল্লুক এলো তাকে মৃত মনে করে চলে গেল। এই যে এই জায়গাটাতে 2 বন্ধু, অর্থাৎ এইখানেতে তারপরেতেই কি ঘটনাটা ঘটলো, যে শুয়েছিল মাটিতে সে উঠল, আর গাছ থেকে ওই প্রথম বন্ধুটি নেমে এসে যখন জিজ্ঞাসা করলো যে বন্ধু তোমাকে ওই ভাল্লুক কানে কানে কি বলে গেল, সেই কি বলে গেল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রবাদটা প্রয়োগ করা যায়। হ্যাঁ, যে ওই দুষ্ট বন্ধুর চেয়ে বন্ধু না থাকা অনেক ভালো, যে তুমি তো বন্ধু অথচ তুমি আমাকে সাহায্য করলে না, হ্যাঁ, তুমি স্বার্থপরের মতো নিজে বাঁচতে ব্যস্ত। তো এরকম দুষ্ট বন্ধুর চেয়ে না থাকা, বন্ধুহীন থাকা অনেক ভালো। এর আগে যদি আমরা বাক্যে প্রয়োগ করি, খুব সহজভাবে একটা বাক্য করা যায় যে আমি তোর মতন একজন বদমাইশ ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই না, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আবার বলছি বাক্যটা, আমি তোর মতন একজন বদমাইশ অসৎ ছেলের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে চাই না, কারণ আমি জানি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এরপরে আসছি 1-11, যেখানেতে প্রবাদটাতে আছে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। নিশ্চয় তোমরা খেয়াল করেছো, বর্ষাকালে দেখবে অনেক সময় পিঁপড়ের পাখনা গজায়, এবং সেই পিঁপড়েগুলো উড়তে উড়তে হারিকেন বা আগুন জ্বললে সেই আগুনের কাছেতেই আসবে, দিয়ে আগুনেতে পুড়ে মারা যাবে। অর্থাৎ পিপিলিকার সবসময়তে পাখনা গজায় না, কিন্তু এটা বর্ষাকালেতে এটা একটা খেয়াল করা যায় যে পিঁপড়েগুলোর পাখনা গজাচ্ছে, পাখনা গজিয়ে তারা কি করে উড়তে 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 এসে যেখানে আলো আছে সেইখানে, এবার আলোটা যদি আগুন হয় যে আগুনে এসে পুড়ে মরবে। সেই জন্য বলা হয় যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, অর্থাৎ পিঁপড়ে যখন পাখা গজায় সে একমাত্র মরবার জন্যে প্রস্তুত থাকে। অন্তর্নিহিত অর্থ কি, পতনের পূর্বে মাত্রা অতিরিক্ত সক্রিয়তা, অর্থাৎ যে জানে যে তার সব কিছু শেষ হয়ে যাচ্ছে বা ক্ষতি হয়ে যাচ্ছে তার আগে মারাত্মক বাড়াবাড়ি করা। তাহলে এটাকে যদি আমরা একটা বাক্যে প্রয়োগ করি, কিভাবে লিখব, যে শ্যামলবাবু ব্যাংকে 20 লাখ টাকা লোন থাকা সত্ত্বেও তার ছেলের এমন ধুমধাম করে বিয়ে দিলেন, সেক্ষেত্রে বলতেই হয় পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। আবার বলছি, শ্যামলবাবুর ব্যাংকে 20 লাখ টাকা লোন থাকা সত্ত্বেও সে ছেলের এত ধুমধাম করে বিবাহ দিলেন যে বলা যেতেই পারে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। এরপরে 1-12 বলা হচ্ছে প্রবাদটা, ঘরে নেই ভাত কোঁচা 3 হাত, অর্থাৎ ঘরেতে ভাত নেই অথচ সে কাপড় পরেছে 3 হাত কোঁচা দিয়ে কাপড় পরেছে। কথাটা অন্তর্নিহিত অর্থ হচ্ছে বাহ্যিক বাবুয়ানির সমালোচনা, অর্থাৎ দরিদ্র অথচ বাইরেতে এত বাবুয়ানি করে বেড়ায় যে দেখলে চমকে উঠতে হয়,
যে অত্যন্ত দরিদ্র, ভালো করে হয়তো খেতেও পায় না কো, বা বাড়িঘর দুয়ারের অবস্থাও অতটা ভালো নয় কো, হ্যাঁ, অত্যন্ত দরিদ্র আর কি, কিন্তু বাইরে এত সাজগোজ করে এত পোশাক আশাক পরে বেশ ফান্টুসি করে ঘুরে বেড়াবে, তখন সেক্ষেত্রে আমরা বলতে হয় ঘরে নেই ভাত কোঁচা 3 হাত। এটাকে আমরা বাক্যে প্রয়োগ করলে কিভাবে বলতে পারি? এইভাবে বলবো, বাবা রিক্সা টেনে সংসার চালাচ্ছেন আর ছেলে স্মার্টফোন নিয়ে গেম খেলছে, একেই বলে ঘরে নেই ভাত কোঁচা 3 হাত। আবার বলছি, বাবা রিক্সা টেনে কোনো ক্রমে সংসার চালাচ্ছেন আর ছেলে স্মার্টফোন নিয়ে গেম খেলছে, একেই বলে ঘরে নেই ভাত কোঁচা 3 হাত। তারপরে 1-13-তে প্রবাদটা দিয়েছে, কাজের মধ্যে 2, খাই আর শুই। অর্থাৎ এটাকে মানে হচ্ছে দুটো কাজ, একমাত্র খাই মানে খাবো, আর 2 হচ্ছে শুই মানে শোবো, আমার অন্য কোনো আর কাজ নেই, শুধু খাবো আর শোবো। কথাটা অন্তর্নিহিত অর্থ কি না, আলস্যময় জীবনচর্চার প্রতি ব্যঙ্গ। অর্থাৎ অত্যন্ত অলস বা কুটে দিন যাপন করে এরকম মানুষকে ব্যঙ্গ করেই এই কথাটা বলা হয়েছে। এটাকে বাক্যে প্রয়োগ করলে কিভাবে বলবো? তোর দ্বারা জীবনে কোনো রকম পুলিশের চাকরি হবে না, কারণ তোর কাজই তো হচ্ছে খাই আর শুই। আবার বলছি, তোর দ্বারা কোনো দিন পুলিশের চাকরি হবে না, কারণ তোর কাজই হচ্ছে খাই আর শুই। এরপরেতে 1-14-তে আসছে প্রবাদটা, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। মানে থোর আর বড়ি, থোর হচ্ছে কলা গাছের সেই মূল অংশটা, কাণ্ড অংশটা, আর বড়ি কলাইয়ের ডালের বড়ি। অর্থাৎ যদি একই এই থোর আর বড়ি দিয়ে খালি প্রতিদিনই তরকারি করে দেওয়া হয়, সেক্ষেত্রে একটা বিরক্ত হয়ে বলি যে ধুর, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এটা হচ্ছে বাইরের অর্থটা। অন্তর্নিহিত অর্থটা কি? একঘেয়ে পুনরাবৃত্তি, মানে একই কাজ প্রতিদিন, বা একই জীবনযাপন প্রতিদিন, বা একই খাবার গ্রহণ প্রতিদিন, একই কথা, মানে যে কোনো বস্তু যদি বারবার ফিরে ফিরে আসে, প্রতিদিনই প্রায় ফিরে ফিরে আসে, তখনই বলা যেতে পারে যে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তো এখানেতে আমরা বাক্যে প্রয়োগ করতে পারি এইভাবে যে, ধুর, প্রতিদিন পড়াশোনা আর টিউশনি ভালো লাগে না, সেই তো থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, চ একদিন গিয়ে পিকনিক করি। আবার বলছি বাক্যটা, ধুর, প্রতিদিন পড়াশোনা আর টিউশনি ভালো লাগে না, সেই একই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, চ গিয়ে একদিন পিকনিক করি। এরপরে 1-15-তে বলা হচ্ছে যে প্রবাদটা, তাদের সম্পর্ক আদায় কাঁচকলা। অর্থাৎ তাদের সম্পর্কের মধ্যে একটা শত্রুতা রয়েছে। অর্থটা কি না, সম্পূর্ণ বিরোধী। অর্থাৎ দুজনকার সম্পর্ক যখন একেবারে প্রচণ্ড বিরোধিতা বা শত্রুতার মধ্যে গিয়ে পৌঁছায়, তখনই বলা যেতে পারে তাদের সম্পর্ক আদায় কাঁচকলা। এরকম আর একটা কথা হয়, সাপে নেউলে, দুজনকার সম্পর্ক সাপে নেউলে। অর্থাৎ একই অর্থ, সাপে নেউলে সম্পর্ক বা আদায় কাঁচকলা সম্পর্ক, মানেটা হচ্ছে যে দুজন ব্যক্তির মধ্যে যখন প্রবল শত্রুতা বা বিরোধিতা থাকছে, তখন সেইটাকে বলা হয় আদায় কাঁচকলা সম্পর্ক বা সাপে নেউলে সম্পর্ক। এটাকে বাক্যে প্রয়োগ করলে কিভাবে লিখব? রাম ও শ্যাম যমজ ভাই হওয়া সত্ত্বেও তাদের সম্পর্ক এখন আদায় কাঁচকলা। রাম ও শ্যাম দুজন যমজ ভাই হওয়া সত্ত্বেও তাদের সম্পর্ক এখন আদায় কাঁচকলা। এবার 1-16 বলছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। অর্থাৎ বাইরের অর্থটা হচ্ছে যে ঘরে যে গরু বন্দি রয়েছে, অর্থাৎ গোয়ালেতে কোনো একটা গরুকে হয়তো বন্দি রাখা হয়েছে, মানে তাকে অন্তত মাঠে কোনো দিন চড়াতে নিয়ে যাওয়া হয় না, একবারে ওই গোয়াল থেকে বের করে বাইরেতেই বাঁধা হয় গোঁজেতে। সে সিঁদুরে মেঘ দেখলে, অর্থাৎ আকাশেতে যদি লাল মেঘ দেখে, তাহলে ভয় পায়। তাহলে কথাটার বাইরের অর্থ কি, কোন এমন একটা গরু যাকে গোয়াল থেকে ওই গোয়ালের বাইরে আর ভিতরে করা হয়, বাইরে কোথাও নিয়ে যাওয়া যায় না, কোনো মাঠেতে চড়াতে নিয়ে যাওয়া হয় না, সেই গরু যদি আকাশেতে সিঁদুরে মেঘ অর্থাৎ লাল বর্ণের মেঘ উঠতে দেখে, তাহলে সে ভয় পায়। কথাটা অন্তর্নিহিত অর্থটা কি না, পূর্ব অভিজ্ঞতার নিরিখে আশঙ্কা করা।
অর্থাৎ অন্তর্নিহিত অর্থটা মানে হচ্ছে যে কোনো একটা হয়তো আগে আমি যে পরিস্থিতিতে বিপদে পড়েছিলাম বা কোনো একটা অঘটন ঘটেছিল, সেই পরিস্থিতিটা যদি পুনরায় ফিরে আসে বা ফিরে আসার শুরু হয়, তখনই কিন্তু আমি ভয় পাব। অর্থাৎ কোনো একটা আমার জীবনেতে বা আমার জীবনেতে হয়তো কোনো একটা অঘটন বা দুর্ঘটনা বা কোনো একটা খারাপ কিছু ঘটে গিয়েছিল, সেইটার জন্য যে পরিস্থিতি বা যে কারণগুলো দায়ী ছিল, সেই কারণগুলো যদি পুনরায় দেখা যায় আস্তে আস্তে আসছে, তখনই কিন্তু আমরা একটা আশঙ্কা করি যে আবার তাহলে ওই দুর্ঘটনাটা বা অঘটনটা ফিরে আসবে না তো। এই যে অন্তর্নিহিত অর্থটা, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা যখন আমাদেরকে আশঙ্কিত করে তোলে, পূর্ব অভিজ্ঞতা যদি আবার ফিরে আসার একটা শুরু হয়, তখন আমরা আতঙ্কিত হয়ে উঠি বা আশঙ্কিত হয়ে উঠি। এটাকেই বলা হয় ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এটাকে আমরা যদি বাক্যে প্রয়োগ করি না, এইভাবে বলবো, অতিরিক্ত বর্ষা শুরু হওয়ার আগেই গ্রামবাসীরা তাদের নদী তীরবর্তী বাঁধটিকে মেরামত করতে শুরু করেছে, কারণ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বা ভয় পায়। আবার বলছি, অতিরিক্ত বৃষ্টি শুরু হওয়ার আগেই গ্রামবাসীরা তাদের নদী তীরবর্তী বাঁধটিকে নিজেরাই মেরামতি করতে শুরু করেছে, কারণ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এরপরের প্রবাদ, হেলে ধরতে পারে না কেউটে ধরতে যায়। মানে একদম সাপুড়ের কথা বলা হচ্ছে, যে সাপুড়ে সে হেলে সাপ ধরতে পারে না, সে আবার বিষধর কেউটে সাপ ধরতে যায়। অর্থাৎ হেলে সাপ ধরতে গিয়ে ভয় পায়, ভালো করে ধরতে পারে না। সেই সাপুড়ে আবার কি করছে, বেশি ওস্তাদি করে বিষধর কেউটে সাপ ধরতে যাচ্ছে, কোথায় হেলে আর কোথায় কেউটে। তো এই রকম পরিস্থিতিতে এই প্রবাদটাকে বলা হচ্ছে হেলে ধরতে পারে না কেউটে ধরতে যায়। কথাটা অন্তর্নিহিত অর্থ হচ্ছে যোগ্যতার সীমানা বুঝে কাজ করা। অর্থাৎ যার যতটা ক্ষমতা, সেই ক্ষমতার অতিরিক্ত যদি সে কাজ করতে যায়, মানে আমি যতটুকুনি পারবো সেটা আমি জানি, কিন্তু তার থেকে আমি বেশি কিছু করতে যাচ্ছি, বেশি কিছু আমি দায়িত্ব নিতে যাচ্ছি, সেটাকেই বলা হয় হেলে ধরতে পারে না কেউটে ধরতে যায়। এটাকে আমরা বাক্যতে কিভাবে প্রয়োগ করতে পারি? সোহম সাধারণ যোগ বিয়োগ গুণভাগ জানে না, অথচ সরল করার জন্য স্যারকে অনুরোধ করছে। আবার বলছি, সোহম সাধারণ যোগ বিয়োগ গুণভাগ করতে জানে না, অথচ স্যারের কাছে সরল শেখার অনুরোধ করছে। এরপরে প্রবাদ, মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার। মানে যদি মারতে হয় তো গন্ডারকে মারবো, মানে একটা অত্যন্ত বেশ বড় শক্তিশালী হিংস্র প্রাণী গন্ডারকে মারবো। আর যদি লুণ্ঠন করতে হয়, মানে চুরি যদি করতে হয়, তো সমস্ত ভাণ্ডার বা সমস্ত সম্পদটাকে চুরি করব। অর্থাৎ কোনো ছোটোখাটো প্রাণীকে মারবো না বা কোনো অল্প সম্পদ চুরি করব না, মারবো তো একটা গোটা বড় গন্ডারকে মারবো, বা লুণ্ঠন করব বা চুরি করব তো সমস্ত ভাণ্ডারটাকে চুরি করব। এর অন্তর্নিহিত অর্থটা কি? বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা, অর্থাৎ বেশ কোমর বেঁধে তৈরি হওয়া। কোনো একটা বড় পরিকল্পনা করে কোনো একটা কাজ যখন করতে যায় কেউ, তখন বলা হয় মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। এটাকে বাক্যে প্রয়োগ করলে এইভাবে লিখব, এবার ক্লাবের রজত জয়ন্তী বর্ষ, তাই ছেলেরা বিপুল উৎসাহ নিয়ে দুর্গাপুজোর ব্যবস্থাপনা করতে শুরু করেছে। একেই বলে মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। আবার বলছি বাক্যটা, এবার ক্লাবের রজত জয়ন্তী বর্ষ, তাই পাড়ার ছেলেরা বিপুল উৎসাহে দুর্গাপূজার ব্যবস্থাপনা করতে চলেছে। একেই বলে মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার। 1-19, বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না। কথাটার বাইরের অর্থ হচ্ছে যে ধরো একটা বাজার, সেই বাজারে হয়তো যা হোক কারণে আগুন লেগে গেছে, তো সেই আগুন লেগে গেলে কি হবে, সেই বাজারে যত দোকানপাট বাড়িঘর দুয়ার আছে সব এক ধার থেকে আগুনে ভস্মীভূত হবে। কিন্তু এমন তো নয় যে সেই বাজারেই হয়তো কোনো একটা মন্দির আছে বা কোনো একটা পীরের ঘর আছে, অর্থাৎ কোনো একটা দেবালয় আছে,
সেই দেবালয়টাই আগুনের হাত থেকে বেঁচে যাবে তা তো নয়। দেবতা বলে কথা, দেবতারা তো সব অলৌকিক শক্তির দ্বারা সবই পারে, তাহলে তিনিও তো পারতেন আগুনটাকে রোধ করে দিতে। কিন্তু বাস্তবিক তা হয় না। বাজারেতে দোকানপাট, বাড়িঘর দুয়ার যাই থাকুক, তার সঙ্গে যদি একটা দেবালয় বা মন্দির মসজিদ বা পীরের ঘর থাকে, সেটাতেও আগুন ধরবে। অর্থাৎ আগুনের এই করাল গ্রাস থেকে কেউই রক্ষা পাবে না, সেটা যতই দেবালয় হোক না কেন। হ্যাঁ, কথাটা অন্তর্নিহিত অর্থ হচ্ছে দুঃসময়ে কোনো সৎ অসৎ মানুষের মধ্যে ভেদাভেদ করে না। অর্থাৎ যদি কোনো খারাপ সময় আসে, সেখানে কে সৎ কে অসৎ, কে ধনী কে দরিদ্র, কেউ রেহাই পায় না, সকলকে ভুক্তভোগী হতে হয়। যেমন আমরা এইটা তো তোমরা নিজেরাই দেখেছো, এই যে করোনার সময়তে যখন লকডাউন হলো বা গৃহবন্দী থাকতে হলো, শুধুই কি গরিবরা বা দরিদ্র মানুষরা লকডাউনেতে গৃহবন্দী ছিল? ধনীরা কি থাকেনি? নাকি শুধু ধনীরা ছিল, দরিদ্ররা থাকেনি? প্রত্যেকেই থাকতে হয়েছিল। তাহলে করোনাটা হচ্ছে একটা দুঃসময়। সেই দুঃসময়তে দেখো ধনী দরিদ্র সকলকে গৃহবন্দী থাকতে হয়েছে। ধনীরা কিন্তু অর্থের জোরেতে স্বাধীনভাবে থাকতে পারেনি, যে বাইরেতে তারা যাচ্ছে খেয়াল খুশি মতন কাটাচ্ছে তা নয়, ওদের তো অঢেল অর্থ ছিল, কিন্তু পারেনি কো, সকলকেই গৃহবন্দী থাকতে হয়েছিল। আবার প্রায় ধনী দরিদ্র সকলকেই কম বেশি করোনা আক্রান্ত হয়েছিল। তাহলে এই বিষয়টাকে যদি আমরা বাক্যে প্রয়োগ করি, লিখব যে করোনার সময়েতে ধনী দরিদ্র উভয়কেই গৃহবন্দী থাকতে হয়েছে এবং উভয়েই কম বেশি করোনা আক্রান্ত হয়েছে, কারণ বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না। আবার বলছি বাক্যটা, করোনার সময়ে ধনী দরিদ্র উভয়কেই গৃহবন্দী থাকতে হয়েছে এবং উভয়েই কম বেশি করোনা আক্রান্ত হয়েছে, কারণ বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না। শেষ প্রবাদ হচ্ছে, এক হাতে তালি বাজে না। মানে আমরা বাস্তবিকে যে তালি দিতে গেলে দুটো হাত কমপক্ষে দরকার, এক হাতে আমি কি করে তালি বাজাবো? হ্যাঁ, অর্থাৎ তালি দিতে গেলে কমপক্ষে দুটো হাত দরকার। তেমনি অন্তর্নিহিত অর্থটা কি? দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয় বা ঝগড়া হয়। অর্থাৎ যখন ঝগড়া হয় বা মারামারি হয়, হ্যাঁ, আমরা জানতে হবে প্রত্যেকেরই কম দোষ আছে। হ্যাঁ, হয়তো একজনকার বেশি একজনকার কম, দুজনকার হয় সমান সমান দোষ, কিংবা একজনকার বেশি একজনকার কম, কিন্তু কখনোই একজনকার সব দোষ আর একজনকার কিছুই দোষ নেই, এমনটি কিন্তু খুব একটা হয় না। অর্থাৎ এক হাতে তালি বাজে না কথাটার মানে হচ্ছে, অন্তর্নিহিত অর্থ হচ্ছে, যখন কোনো বিবাদ বা ঝগড়া বা মারামারি হয়, তখন যে দুপক্ষের মধ্যে হচ্ছে, দুপক্ষই কম বেশি উভয়ই দোষী, দুজনকার দোষের কারণেই এই বিবাদ বা ঝগড়াটা শুরু হয়েছে। তাহলে এটাকে বাক্য প্রয়োগ করলে কিভাবে বলবো না, যতই শ্যামল নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক না কেন, আমরা জানি এই মারামারিতে রাম এবং শ্যামল দুজনকারই দোষ আছে, কারণ এক হাতে তালি বাজে না। আবার বলি, যতই শ্যামল নিজেকে নির্দোষ বলে সাফাই গাক না কেন, আমরা জানি এই মারামারিতে রাম এবং শ্যামল উভয়েরই দোষ আছে, কারণ এক হাতে তালি বাজে না। ঠিক আছে, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা বা আমাদের এই পাঠ্য অংশটা, তা তোমরা কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিওটার ওপর বা এই পাঠ্য অংশটার ওপর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটার ওপর তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর ইত্যাদি প্রয়োজন পড়ে, সেটা তোমরা গুগল প্লে স্টোরেতে গিয়ে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে সংগ্রহ করে নাও।